আসসালামু আলাইকুম। পাপেল এডুকেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ম্যাথমেটিক্স 1 এর ষষ্ঠ অধ্যায় সমাবেশ নিয়ে। তো প্রথমত আমরা সমাবেশের ধারণা দেওয়ার চেষ্টা করব, তারপরে এখান থেকে আমাদের যে সুপার সাজেশনটা আছে সেই সুপার সাজেশনটা সমাধান করার চেষ্টা করব। মানে আমাদের সুপার সাজেশনের সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক যত ধরনের প্রশ্ন এখান থেকে আসে সকল প্রশ্ন আমরা আজকের এই ক্লাসে সমাধান করব ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা সমাবেশ বলতে স্যার কি বুঝি, ধরেন একটু আমরা সমাবেশ বিষয়টা বুঝে নেই। অনেক শিক্ষার্থী আছেন যারা সমাবেশ এবং বিন্যাসের মধ্যে বিন্যাস এবং সমাবেশ এই দুটাকে এক করে ফেলেন। সো আজকের এই ক্লাসটা আপনি যদি মনোযোগ সহকারে করেন তাহলে আশা করি আপনার বিন্যাস এবং সমাবেশ নিয়ে কোনো প্রকার ঝামেলা হবে না। সো চলুন শুরু করি আজকের আলোচনা। প্রথমত আমরা সমাবেশ বলতে কি বুঝি, আমরা যদি সমাবেশ এবং বিন্যাস এই দুইটা বিষয় একই সাথে কম্পারিজন করি তাহলে আশা করি আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, বিন্যাসের প্রথমত আমরা একটা সমাবেশের সংজ্ঞাটা দিতে চাই যে কতগুলো উপাদান হতে কয়েকটি অথবা সব কয়েকটি উপাদান নিয়ে যত প্রকারে দল গঠন করা যায় তাকে বিন্যাস বলা হয়। আর কতগুলো উপাদান হতে কয়েকটি অথবা সব কয়েকটি উপাদান নিয়ে যত প্রকারে দল গঠন করা যায় সেটি হচ্ছে মূলত সমাবেশ। আর বিন্যাসটা হচ্ছে কতগুলো উপাদান হতে কয়েকটি বা সব কয়েকটি উপাদান নিয়ে আপনি যত প্রকারে তাদেরকে সাজাতে পারেন সেটা হচ্ছে স্যার বিন্যাস। আমি যে দুইটা ডেফিনেশনটা লিখি, কতগুলো উপাদান হতে কয়েকটি বা সব কয়টি উপাদান নিয়ে যত প্রকারে দল গঠন করা যায় সেটি হচ্ছে সমাবেশ। ওকে, এখন আমরা দেখি একটু বিন্যাসের সংজ্ঞাটা কিরকম হয়। বিন্যাসের সংজ্ঞাটা হচ্ছে এরকম, কতগুলো উপাদান হতে সব কয়টি বা কয়েকটি উপাদান একবারে নিয়ে যত প্রকারে সাজানো যায় তাদের প্রত্যেকটিকেই এক একটি বিন্যাস বলা হয়। সো আমরা এখানে যে দুটো ডেফিনেশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সমাবেশের ডেফিনেশন আর একটা হচ্ছে কি স্যার বিন্যাসের ডেফিনেশন। আপনি এটা খেয়াল করে দেখতে পারবেন এখানে প্রায় সব কয়েকটাই সেম, জাস্ট একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে আপনি এখানে কতগুলো উপাদান দেওয়া আছে সেখান থেকে আপনি কয়েকটি উপাদান নিতে পারেন অথবা সব কয়েকটি উপাদান নিতে পারেন, নিয়ে আপনি যত প্রকারে দল গঠন করতে পারেন সেটা হচ্ছে সমাবেশ। বাট এখানেও সেম ডেফিনেশন যে কতগুলো উপাদান হতে সব কয়টি বা কয়েকটি উপাদান একবারে নিয়ে যত প্রকারে সাজানো যায়, যত প্রকারে আপনি সাজাতে পারেন সেটাই হচ্ছে মূলত বিন্যাস। এখানে একটু যদি এক্সাম্পল দেই তাহলে আশা করি বিষয়টা আরো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। চলুন এখন আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন আমাদের এখানে ধরেন এরকম তিনটা উপাদান আছে, আমি এই উদাহরণটা আমি বিন্যাসের ক্ষেত্রে দিয়েছিলাম, এটা এখানেও দিচ্ছি। একটু দেখেন, আমি মনে করেন সাপোজ এখানে আমাদের তিনটা উপাদান দেওয়া আছে। এখন তিনটা উপাদান হতে আমি যদি একটা করে নিয়ে দল গঠন করি, তিনটা উপাদান হতে আমি যদি একটা একটা করে দল গঠন করি তাহলে আমি দল গঠন কয়টা উপায় করতে পারতেছি? তিনটা উপায়, তাই না? মনে করেন সাপোজ আমাদের এখানে তিনটা উপাদান আছে, তাহলে আমি যদি একটা করে উপাদান নেই সেই ক্ষেত্রে আমি এ দ্বারা একটা দল গঠন করতে পারতেছি, আবার বি দ্বারা একটা দল গঠন করতে পারতেছি, আবার সি দ্বারা, অর্থাৎ এরকম আমার তিনটা দল এখানে গঠন হবে। সেই ক্ষেত্রে আমার সমাবেশ হবে 3। খেয়াল করেন ভালো করে। আচ্ছা, আবার আমি যদি দুইটা করে উপাদান নেই, তাহলে আমার সমাবেশটা কত একটু দেখেন, কয় উপায়ে আমি দল গঠন করতে পারি। সেক্ষেত্রে আমি
এই দুটাকে একসাথে রেখে একটা দল গঠন করতে পারতেছি। এই যে এবি একটা দল হয়ে গেল। তারপরে বিসি, এই আমাদের আরেকটা দল গঠন হয়ে গেল। আবার যদি লিখি আমি এসসি, আমি টোটাল তিনটা উপায়ে দল গঠন করতে পারতেছি। আবার আমি যদি এই তিনটে উপাদানের তিনটি করেই বা সব কয়েকটি উপাদান যদি আমি নিই, সব কয়টি, সেই ক্ষেত্রে আমি কয়টা উপায় দল গঠন করতে পারি? সেই ক্ষেত্রে যদি সব কয়টাই নেই, তাহলে এ বি সি তিনটা করেই এরকম করে আমি দল গঠন করতে পারতেছি। অর্থাৎ সেই ক্ষেত্রে আমার সমাবেশ আসবে শুধুমাত্র 1। ওকে, এখন যদি এই বিষয়টা আমি একটু বিন্যাসের ক্ষেত্রে বলি, সাপোজ এটি উদাহরণ আপনারা দেখছেন সবাই বিন্যাসের ক্লাসে, যেমন এখানে যদি এ বি সি তিনটা উপাদান থাকে, আমি যদি এখান থেকে একটি করে উপাদান নেই, সেক্ষেত্রে আমার বিন্যাসটা হবে এরকম এবিসি অর্থাৎ 3। এটা ঠিক আছে। বাট আমি যদি দুইটা করে নেই, সেক্ষেত্রে আমাদের বিন্যাসটা হবে এ বি, বি সি, এ সি, বি এ, সি বি, সি এ, এরকম হবে। তারপর আমি যদি তিনটা করে উপাদান নেই, সেক্ষেত্রে হবে আমার এ বি সি, সি বি এ, তারপরে হবে এ সি বি অর্থাৎ বি সি এ এবং বি এ সি, এটা হবে এরকম সি এ বি। ঠিক আছে, এই যে দেখেন আমি যদি তিনটা করে উপাদান নেই, তিনটার মানে সব কয়টা উপাদান করে নেই, সেই ক্ষেত্রে কিন্তু স্যার আমার বিন্যাসটা এটা আসতেছে। বাট এই ক্ষেত্রে আপনি খেয়াল করেন আপনার সমাবেশ কিন্তু যদি আমি তিনটা করে নেই, তাহলে সমাবেশ কয়টা ছিল? একটা ছিল। তো এখন আপনি একটু পার্থক্য বুঝতে পারবেন। সমাবেশের ক্ষেত্রে হচ্ছে আপনি যেগুলো উপাদান দেওয়া আছে, যে কয়টা উপাদান দেওয়া আছে, সেখান থেকে আপনি কত উপায়ে দল গঠন করতে পারেন, মানে দল গঠন করার উপায়। তাহলে তিনটা উপাদান আছে, তিনটা করে নিলে তো একটাই দল গঠন করা যায়। তিনজনে মিলে তো আপনি একটাই দল গঠন করতে পারবেন, তাই না? আচ্ছা, আর তিনটা থেকে তিনটা উপাদান যদি নেন, সেক্ষেত্রে আপনি দেখেন দল গঠন করতে পারবেন, বাট এটা তো হচ্ছে তার কি কতভাবে সাজানো যায়, অর্থাৎ আপনি এই তিনটে উপাদানকে এই টোটাল 6টা উপায়ে সাজাতে পারেন। সুতরাং এটা হচ্ছে আপনার বিন্যাস, আর এটা হচ্ছে কি স্যার আপনার সমাবেশ। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা সমাবেশের সূত্রটা হচ্ছে এনসিআর, অর্থাৎ যেহেতু সমাবেশকে আমরা বলি কম্বিনেশন, সেই জন্য আমরা এটাকে সি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এনসিআর। এন মানে হচ্ছে মোট উপাদান, অর্থাৎ কতগুলো উপাদান আপনার দেওয়া ছিল, মোট উপাদান অর্থাৎ যে বাক্সের মধ্যে উপাদান ছিল সেটা হচ্ছে এন এর ভ্যালু। আর আর মানে হচ্ছে আপনি কয়টি উপাদান নিয়েছেন, কয়টি করে নিয়েছেন। ঠিক আছে, তাহলে আমি আর হচ্ছে কয়টি করে উপাদান নিলাম আমরা, অর্থাৎ যে কয়টি উপাদান আপনি নিয়েছেন সেটা হচ্ছে আর এর ভ্যালু। ধরুন কত উপাদান দেওয়া আছে? 7টা। আপনি তাহলে লিখতেন 7, এন এর ভ্যালু হতো 7, এবং আপনি যদি 4টা উপাদান নেন তো সেটাকে আমরা লিখতাম NC4 7C4। বাট আমরা বিন্যাসের ক্ষেত্রে এটা লিখতাম এইভাবে, NPR ছিল আমাদের সূত্র, এবং সেটাকে আমরা এইভাবে লিখতাম 7P4, এইভাবে লিখতাম। সো দুইটার প্রকাশভঙ্গি কিন্তু আলাদা। ওকে, আমরা বিন্যাসের যেহেতু আগে ক্লাস করে ফেলছি, তাহলে এখন বিন্যাসটা স্কিপ করে আমরা শুধুমাত্র এখন সমাবেশের দিকে ফোকাস করি। আচ্ছা, এখন এটার তো আমি যদি এটা থেকে অঙ্ক করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এই যে এনসিআর, এটার সূত্র আমাকে জানতে হবে। এনসিআর এর সূত্রটা আমাকে জানতে হবে। এনসিআর এর সূত্রটা হচ্ছে, এনসিআর এটার সূত্রটা হচ্ছে আমাদের n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ভালো করে বোঝেন একটু। n এর জন্য এখানে n ফ্যাক্টোরিয়াল লিখলেন, তারপরে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, তারপরে আবার এই দুইটার ডিফারেন্স, কিন্তু এই দুইটার ডিফারেন্স এবং ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আপনাদের আইডিয়াটা কিন্তু ক্লিয়ার। আগের ক্লাসে আমি সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। বাট আমাদের n পেয়ারের সূত্রটা কি ছিল বলেন তো? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা ছিল মূলত n পেয়ারের সূত্র। সো আমি কিন্তু দুইটার মধ্যে পার্থক্য করে এই কারণে পড়াইতেছি, যাতে আপনারা দুইটাকে এক করে না ফেলেন বা এটার মধ্যে কোনো কনফিউশন যাতে আপনাদের না থাকে। আচ্ছা, সো এখন তাহলে আমাদেরকে এই 7C4 এটার তো ভ্যালু বের করা দরকার, তাই না? কারণ এগুলো ভ্যালু তো আমাদের কাজে লাগবে। সো এটার ভ্যালু যদি আমি বের করতে চাই, তাহলে 7C4 এটা কি লেখা যায় দেখেন তো? উপরে হবে 7 ফ্যাক্টোরিয়াল সূত্র অনুযায়ী, তারপরে এখানে হবে 4 ফ্যাক্টোরিয়াল, আর এর মান যেহেতু 4 সেজন্য 4 ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে এই দুটো ডিফারেন্স, মানে হচ্ছে 7 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা, সো দেখেন এখানে যে আমাদের 7 ফ্যাক্টোরিয়াল ছিল, এটাকে চাইলে আমরা লিখতে পারি
7 6 5 4 3 2 1, মানে সবগুলোর গুণফল 1 থেকে 7 পর্যন্ত যা আছে সবগুলোর গুণফলই হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল। আর 4 ফ্যাক্টরিয়াল সমান কি লেখা যায়? আচ্ছা 4 ফ্যাক্টরিয়ালটা 4 ফ্যাক্টরিয়াল হিসেবেই থাকুক, এটা বিয়োগ করলে কত হয় স্যার? 3 হয়, মানে 3 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়াল মানে কত? 3 ইনটু 2 ইনটু 1। আমি যদি এই দুইটা কেটে দেই, যে উপর 3 2 1 3 2 1 কেটে দিলাম, তাহলে দেখেন তো আপনি এখানে কিন্তু একটা ভ্যালু পেয়ে যাচ্ছেন 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে 7c4 এর মান বের করার সবচেয়ে শর্টকাট ফর্মুলা। আপনি এখানে একটা মিনিং কিন্তু খুঁজে পাচ্ছেন, সেটা হচ্ছে যেমন বিন্যাসের একটা আমি শর্টকাট ফর্মুলা দেখাইছিলাম আপনাদেরকে, এখন আমরা কিন্তু সবশেষে সেই শর্টকাট ফর্মুলাটাও দেখাই দিলাম। যেমন হচ্ছে এখানে 4 ছিল, যার কারণে নিচে 4 ফ্যাক্টরিয়াল, এটা থাকবেই। আর উপরে হবে 4টা সংখ্যা। কয়টা সংখ্যা হবে? 4 এর জন্য 4টা সংখ্যা লিখবেন। একটা হবে 7 6 5 4, অর্থাৎ 7 থেকে শুরু হবে, তারপরের গোলা এক এক বিয়োগ করে যাবেন। প্রথমটার ক্ষেত্রে 1 বিয়োগ হবে, 7 থেকে 1 বিয়োগ করলে 6 হয়, তারপরে আরো 1 বিয়োগ হবে, অর্থাৎ 7 থেকে 2 বিয়োগ করলে 5 হবে, তারপরে আরো 1 বিয়োগ হবে, অর্থাৎ 3 বিয়োগ করবেন, তাহলে কত হলো? 4 হলো। এখন আপনি বের করতে পারেন অনায়াসে। অর্থাৎ যে কোনো কিছু লেখার ক্ষেত্রে এত কিছু ফলো করার আপনাকে দরকার নাই, জাস্ট আপনি এটা লিখে দিবেন। ওকে, এখন দেখেন আপনি মানটা বের করতে পারবেন। 7 6 5 ইনটু 4 ডিভাইড বাই 4 ফ্যাক্টর মানে হচ্ছে 4 3 2 1, অর্থাৎ 4 4 আপনি কেটে দেন, এই 6 কেটে দিলে হচ্ছে 5 7 35, অর্থাৎ 7c4 এটার ভ্যালুটা কিন্তু হচ্ছে কত স্যার? 35। সো আশা করি এখন আপনারা এই যে এনসিআর এটার ভ্যালুটা আপনারা নিজেরাই কিন্তু এখন বের করতে পারবেন। ওকে, এখন আমাদের পরীক্ষার মধ্যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু প্রায়ই আসে, সেটা হচ্ছে যে এনসিআর এবং এনপিআর এদের মধ্যে একটা সম্পর্ক বের করো। চলেন এখন আমরা সেই সম্পর্কটা দেখি। এনসিআর এটার সূত্রটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে আমাদের সূত্র। আর এনপিআর এর সূত্রটা কি স্যার? সেটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এখন আমরা দেখেন একটু কাজ করতে পারি এই জায়গায়, সেটা হচ্ছে আমি যদি দেখেন এটা দুইভাবে সম্পর্ক নিরূপণ করা যায়, দুইভাবে এটা সম্পর্ক নিরূপণ করা যাচ্ছে। আমি এটা থেকে একটু শুরু করি। যেমন আমি এখানে একটা r ফ্যাক্টরিয়াল আনতে যাচ্ছি, আমি এখানে একটা r ফ্যাক্টরিয়াল দিলাম, তাহলে এরকম হইলো না? দেখেন আগে কিন্তু এখানে r ফ্যাক্টরিয়াল ছিল না ভাগ আকারে, আমি এখানে একটা r ফ্যাক্টরিয়াল দিছি এবং সিমিলারলি উপরে আমি r ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ করে দিলাম। কোনো প্রবলেম হবে কি? না, কারণ আপনি এটা এবং এটা কিন্তু কেটে দিতে পারেন। আচ্ছা, যদি কেটে দেওয়া যায়, দেখেন এখন এইটুকুর ভ্যালু কত স্যার? আপনি দেখেন এইটুকুর ভ্যালু তো এনসিআর লেখা যায়, মানে এইটুকুর পরিবর্তে, তাহলে আমি লিখে দিলাম এইটুকুর পরিবর্তে এনসিআর ইনটু r ফ্যাক্টরিয়াল। সুতরাং এটাই হচ্ছে আমাদের মূলত এনপিআর এবং এনসিআর এর মধ্যে সম্পর্ক। এটা কিন্তু আমাদের পরীক্ষা আসে, আশা করি এটা আপনারা পারবেন। এখন বেশ কিছু ভ্যালু আমাদের বের করা উচিত বা জানা দরকার ভ্যালুগুলা। যেমন ধরেন আপনাকে বললো NCN এটার ভ্যালু কত, আপনাকে বললো NC1 এটার ভ্যালু কত, আপনাকে বললো NC0 এটার ভ্যালু কত, এগুলো কিন্তু আমাদের জানা উচিত। চলেন এখন আমরা একটু বের করে দেখি। যেমন NCN এটার ভ্যালুটা একটু দেখেন, n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস n ফ্যাক্টরিয়াল। আপনি সূত্র অনুযায়ী মানগুলো বসান, n ফ্যাক্টরিয়াল আর এর জায়গায় n, সেজন্য আবার এই দুটোর বিয়োগফল। তাহলে এখন কি আসে আমাদের? এই n ফ্যাক্টরিয়াল এবং n ফ্যাক্টরিয়াল কাটা, তাহলে উপরে 1 থাকতেছে, আর দেখেন n থেকে n বাদ দিলে 0, 0 ফ্যাক্টরিয়াল হয় এই জায়গায়। সো এটার ভ্যালুটা কিন্তু আলটিমেটলি 1, ঠিক আছে? তাহলে 1/1 দ্যাট মিন্স এটার ভ্যালুটা হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি এই NCN এটার ভ্যালুটা হচ্ছে কত স্যার? 1। ওকে, এখন আসেন এটা দেখি আমরা, n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল। কেন? এই জারের জায়গায় 1 আছে, তারপর আমরা কি লিখবো? n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, মানে এই দুইটার বিয়োগফল। সো এখন আপনি চাইলে দেখেন কি লিখতে পারতেছেন, 1 ফ্যাক্টরিয়াল মানে 1, আর এই যে n ফ্যাক্টরিয়ালটা আছে আমাদের, এটাকে আমরা ভেঙে লিখতে পারি কিন্তু স্যার এই যে এটা n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। আপনি এটা এবং এটা কেটে দিলে দেখেন এখানে শুধুমাত্র n থাকে। সো আমরা বলতে পারি NC1 এটার ভ্যালুটা হচ্ছে কত? n। ওকে, এটাও আশা করি আপনি পারবেন। তারপরে NC0 এটাকে কি লেখা যায়? n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস 0 ফ্যাক্টরিয়াল, সূত্র অনুযায়ী। আচ্ছা,
এখানে যে প্রথমত 0 ফ্যাক্টরিয়াল লিখছি এটার মান হচ্ছে 1 আর n থেকে 0 বাদ দিলে তো n ই থাকে, সো n ফ্যাক্টরিয়াল আর উপরে একটা 1 উপরে একটা n ফ্যাক্টরিয়াল, সো এটা কাটা দিলেন জাস্ট 1 থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে nc0 এটার মানও কিন্তু হচ্ছে আমাদের কত স্যার 1। সো এই মানগুলো আমাদের শর্টকাটে একটু মাথায় রাখা উচিত। যেমন আপনাকে যদি বলে যে 8c1 এটার ভ্যালুটা কত, আপনি মুখে বলে দিতে পারবেন। আমরা জানি nc1 এটার ভ্যালুটা হচ্ছে n, অর্থাৎ জাস্ট 8ই হবে। সো এখানে যদি 8 আছে তার মানে এটার ভ্যালুটা হচ্ছে 8। ওকে, আবার যদি আপনাকে এরকম বলে যে 100c100 সো সমান কত হবে 1 হবে। এটা আশা করি একটু বুঝতে পারছেন আপনারা। যে আমি একটু বলি, আমরা আগের স্লাইডে যে বিষয়টা দেখছিলাম, যেমন এখানে একটা কথা বলা হয়েছিল সমাবেশের ক্ষেত্রে, এইখানে একটু দেখেন আপনারা, আমি কিন্তু এই জায়গায় বলছিলাম আমরা যদি তিনটে উপাদানের সব কয়টা উপাদান নিই, দেখেন এখানে আমাদের তিনটে উপাদান ছিল, আমরা কিন্তু সব কয়টা উপাদান নিয়েছিলাম এবং সমাবেশ কত ছিল 1 ছিল। তাহলে আপনার উপাদান দেওয়া আছে 3টা, আপনি সেখান থেকে কি নিয়েছেন সব কয়টি, মানে 3টা উপাদান নিয়েছেন, মানে 3c3। সো এটার ভ্যালু আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি, সেটা কত ছিল 1 ছিল, অর্থাৎ NCN এটার ভ্যালু কিন্তু 1। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, আচ্ছা আরো কিছু বেসিক বিষয় আছে, যেমন ধরেন এখানে আমি যদি একটু বলি, আপনাকে পরীক্ষার মধ্যে কিন্তু এরকম কিছু প্রশ্ন আসে, যে একটা প্রশ্ন আছে দেখেন আপনারা যে NCR সমান হচ্ছে NC এটা দেখাইতে বলে, এই প্রশ্নটা কিন্তু আমাদের অলরেডি আছে। যেমন আপনাকে দেখাইতে বলে যে প্রমাণ করো যে NCR সমান হচ্ছে NCN-R। এটা আমরা কিভাবে প্রমাণ করব? আপনি দেখেন প্রথমত লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করেন। NCR এর সূত্র আমরা সকলেই জানি, NCR সমান হচ্ছে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। ওকে, এখন আমরা এই যে রাইট হ্যান্ড সাইড যেটা আছে এটা একটু লেখার চেষ্টা করি। দেখেন NCN-R সমান কি লেখা যাচ্ছে, সমান লেখা যাচ্ছে আমাদের সূত্র অনুযায়ী n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল। তো r বলতে হচ্ছে তো আমাদের এইটা n মাইনাস r, তাহলে আমরা এখানে লিখলাম n মাইনাস r ফ্যাক্টরিয়াল, তারপরে হচ্ছে এই দুটোর আবার বিয়োগফল। তাহলে আপনি এই দুটো বিয়োগ করেন, তাহলে n মাইনাস, যদি এটা বিয়োগ করি তাহলে এখানে হবে মাইনাস n, আর মাইনাস মাইনাসে মিলে প্লাস r হয়ে যায়। ওকে, সো এখন দেখেন এটা কিন্তু কেটে দেওয়া যায়, কেটে দিয়ে গেলে এখানে কিন্তু এরকম থাকবে, ঠিক আছে। সো দেখেন তো আপনি এই যে NCR এর যে ভ্যালুটা পাইছিলেন, মানে যে সূত্রটা এটা, এবং এইটুকুরও কি ভ্যালুটা সেম পাইছেন না আপনি? দেখেন তো পাওয়া গেছে। যদি পাওয়া যায় তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে NCR সমান হচ্ছে NCN-R, এটা কিন্তু বলাই যায়। ঠিক আছে, একটু কথা বলি এই জায়গায়, সেটা হচ্ছে এটা আমরা কেন পড়লাম বা এটা আমাদের কেন জানা দরকার। এটা প্রথমত এই প্রমাণটা আমাদের পরীক্ষা আসে। আরেকটা বিষয় হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে, আরেকটা বিষয় কি স্যার, মান নির্ণয়ের ক্ষেত্রে এটা প্রমাণ করা যায়। যেমন আপনাকে যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন করে যে 100C98 এটার ভ্যালুটা কত স্যার, আপনি বলবেন স্যার এত বড় কেমনে বের করব? তো দেখেন এটা খুব ইজিলি বের করা যাচ্ছে। আপনি প্রথমেই জানেন যে NCR মানে 100C98 সমান লেখা যাবে, এইটা লেখা যাবে, তার মানে 100C পরে কি দেখেন আর জায়গায় কি বসছে n-r, মানে এই দুইটার বিয়োগফল কিন্তু এই জায়গায় লেখা যায়, তার মানে 100 মাইনাস 98। সো এখানে লেখা যাচ্ছে 100C যদি বিয়োগ করেন তাহলে এখানে 2 থাকবে। দেখেন আপনি তাহলে 100C98 এটাকে কিন্তু এটাও লিখতে পারেন এই সূত্র অনুযায়ী। ওকে, এখন আপনি কিন্তু ইজিলি এটার ভ্যালুটা বের করতে পারতেছেন, তাহলে কি বেরটা হবে দেখেন একটু। সূত্র অনুযায়ী আমরা জানি যে এখানে দুইটার জন্য 2 ফ্যাক্টরিয়াল নিচে হবে আর উপরে দুইটা সংখ্যা গুণ হবে, তাহলে একটা 100 হলে একটা হবে 99। আপনি 2 ফ্যাক্টরিয়াল মানে 2, তাহলে 2 দ্বারা যদি 100 কে ভাগ করেন তাহলে হবে 50, তাহলে আলাদা গুণ করে যা পাবেন সেটাই তো आंसर, তাই না? এই হচ্ছে বিষয়। সো আমাদের একটু শর্টকাট টার্মগুলো জানা থাকা লাগবে, বিশেষ করে এগুলো প্রমাণের মধ্যে আসে, বাট আমরা অঙ্কের ক্ষেত্রে যদি এগুলো ইউজ করতে পারি তাহলে বিন্যাস সম্পর্কে আমাদের টোটাল আইডিয়াটা ক্লিয়ার হবে। সো চলুন এখন আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে চলে যাই সরাসরি। প্রথম প্রশ্নটা দেখেন যে NC8 এবং হচ্ছে NC12 হলে n এর মান কত? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে NC8 সমান হচ্ছে NC12।
এটা তো আমাদের লেখা আছে। এখন এই NC8 এটাকে আমরা কি লিখতে পারি বলেন তো? এটাকে কিন্তু আপনি চাইলে লিখতে পারতেছেন NCN-8 আর এই পাশে হচ্ছে NC12। ওকে, তারপরে আপনি যদি এখানে সূত্র অ্যাপ্লাই করেন তাহলে যে NC এটা কেটে যাবে, শুধুমাত্র এই জায়গায় থাকবে আপনার N-8 আর এই জায়গায় থাকবে শুধুমাত্র 12। এটা কিন্তু কেটে দেওয়া যায়। কেটে দিলে আপনি দেখেন এখানে কি লেখা যাচ্ছে, তারপরে এইটাকে দুই পাশে নিয়ে যান তাহলে n হচ্ছে 12 প্লাস 8 20। তাহলে n এর ভ্যালুটা কত স্যার? এই জায়গায় n এর ভ্যালুটা হচ্ছে আমাদের 20। এই হচ্ছে आंसर। ওকে, তাহলে আমরা আশা করি এটা কিন্তু পারবো। তারপরে এই যে দেখেন এনপিআর এবং এনসিআর এর মধ্যে সম্পর্ক লিখো, এটাকে আমরা অলরেডি বলে দিয়েছিলাম যে এনপিআর এবং এনসিআর এর মধ্যে যে সম্পর্কটা আছে সেটা কিন্তু অলরেডি আমরা দেখাই দিয়েছি। তারপরে কি বলছে দেখেন, NCR NCR-1 প্লাস NCR-2 সমান কত? এটা একটা সরাসরি সূত্রের আলোচনা, আমরা এই সূত্রটা এখন আলোচনা করি নাই। সো এটা আমাদের যে প্রমাণটা আছে সেই প্রমাণটা যদি আমরা দেখি তাহলে কিন্তু এই প্রশ্নের আনসারটা আমরা পেয়ে যাব। একটু আপনাদের প্রমাণটা দেখাই, যেমন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। এই যে দেখেন এই জায়গার মধ্যে এই যে আমাদের প্রমাণটা আছে স্যার, এই প্রমাণ অনুসারে কিন্তু সেই অঙ্কটা আমাদের লেখা আছে। আমরা এই প্রমাণটা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে। সো একটু দেখেন এখানে কি বলছে, NCR প্লাস NCR-1 সমান হচ্ছে n+1 CR। এটা কিন্তু লেখা যায়। ওকে, মানে যদি এরকম থাকে আমাদের NCR-1, আগের অঙ্কের মধ্যে যেটা লেখা ছিল এটার যোগফল চাইছে আমাকে। আপনি সূত্র অনুযায়ী খেয়াল করেন, দেখেন এখানে প্রথমে r ছিল, তার বলতে আপনি এখানে ধরে নেন যে r-1, তারপরটা কি r-1 আছে, অর্থাৎ পরটা কিন্তু এটা থেকে কম আছে। এখানেও সিমিলারলি প্রথমটা ছিল r-1, তারপরটা হচ্ছে কি স্যার r-2, মানে এক কম না। সো এটাকে সরাসরি এই সূত্র অনুসারে লেখা যায়। কি লেখা যাবে স্যার? n+1 ডিভাইডেড বাই CR-1। এই যে আপনার আনসারটা বের করে দিলাম। এই প্রমাণটা পড়লে এই সকল ধারণা আরো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং প্রথমত এই প্রমাণটা কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলছি, যে এই প্রমাণটা অলরেডি আমরা পড়ে ফেলছি, জাস্ট এটা বাকি আছে, এটা আমরা একটু নেক্সট স্লাইডে পড়ব ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা প্রশ্ন বলছে, 4টি প্রশ্ন হতে আমরা যদি 2টি করে প্রশ্নের উত্তর দিই, বাছাই করি, সেক্ষেত্রে কতভাবে করা যাবে? তাহলে আপনি কয়টা প্রশ্ন ছিল স্যার? 4টি প্রশ্ন। আপনি সেখান থেকে কয়টা করে প্রশ্ন উত্তর দিবেন? 2টা করে। তাহলে 4C2 এটা ভ্যালুটা বের করে দিলে চলে। তাহলে 4 × 3 ডিভাইডেড বাই 2 × 1, দ্যাট মিন্স কত স্যার? এটাতে কেটে দিলেন তাহলে এখানে হবে 2, 3 × 6, এত উপায়, এটি आंसर। 4টি প্রশ্ন থেকে 2টি প্রশ্নের উত্তর কতভাবে বাঁচানো যাবে? তার মানে 4C2 ভ্যালুটা বের করে দেন, ক্যালকুলেটর প্রেস করলে এটা বের করে কিন্তু চলে আসবে। যারা এমনি পারবেন না তারা সরাসরি ক্যালকুলেটরে 4C2 লিখে দিলে ভ্যালুটা চলে আসবে সাইন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে। তারপরে দেখেন ষড়ভুজের কৌণিক বিন্দু সংযোগ করে কয়টি ত্রিভুজ গঠন করা যায়? ষড়ভুজের কৌণিক বিন্দু স্যার, ষড়ভুজ মানে বাহু কয়টা আছে? 6টা বাহু। তারপরে কৌণিক বিন্দু, এখন ষড়ভুজের আপনি যদি এখানে একটা ষড়ভুজ অঙ্কন করেন, একটু দেখেন এখানে কৌণিক বিন্দু কয়টা আসতেছে? 1 2 3 4 5 6। তার মানে কয়টা কৌণিক বিন্দু আছে এখানে? 6টা কৌণিক বিন্দু আছে। তো এখানে বলছে কয়টা ত্রিভুজ গঠন করা যাবে? ত্রিভুজের বাহু কয়টা স্যার? 3টা। বা সংযোগ বিন্দু কয়টা? 3টা। সো আপনি লিখতে পারেন 6C3। ওকে, তাহলে সর্বজোর যেহেতু কৌণিক বিন্দু আমাদের 6টা এবং ত্রিভুজ গঠন করতে হবে, সেজন্য আপনি বাহু 3টা চিন্তা করতে পারেন, অথবা তাদের যে সংযোগ বিন্দুগুলো আছে সেটাও কিন্তু 3টা থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু খেয়াল করি, ভ্যালুটা বের করে ফেলি। সো এখানে হবে 654 ডিভাইড বাই 3 2 1। ওই যে আমরা শর্টকাট যে সূত্রটা জানি সেটা অনুসারে লিখে ফেলছি, যে 3 এর জন্য আমরা এখানে 3 ফ্যাক্টরিয়াল লিখবো আর উপরে 3টা সংখ্যা লিখবো। ওকে, 3 × 6 কেটে দিলাম, তাহলে 4 5 20। এই হচ্ছে आंसर। আশা করি পারা যাবে, তাই না? আচ্ছা, এই প্রশ্নটা দেখেন কি বলছে আমাদের এখানে স্যার, যে NC8 সমান যদি NC12 হয় তাহলে NC2 এর ভ্যালুটা কত? আমরা এই অঙ্কটুকুর অর্থাৎ NC8 সমান সমান যে
NC12, এটা থেকে কিন্তু আমরা অলরেডি n এর মান জানি যে 20। একটু আগে অঙ্কের মধ্যে আমরা দেখেছিলাম যে NC8 সমান সমান যদি NC12 হয় তাহলে n এর ভ্যালুটা হচ্ছে 20। তাহলে n এর ভ্যালু 20 আমরা অলরেডি বের করে ফেলছি। তো আবার দেখেন, আমি আবার দেখাচ্ছি। এই NC8 কে চাইলে আপনি লিখতে পারেন NC n-8, আর এটাকে লেখা যায় NC12। তারপর আপনি এই দুইটাকে যদি সূত্র ব্যাখ্যা করেন, সূত্র লেখা দরকার নেই, এখানে সরাসরি তারপর আপনি লিখে দিবেন যে n-8 সমান হচ্ছে 12, যেহেতু উপরগুলো সেম। সো এখানে কি লেখা যায়, n-8 সমান হচ্ছে 12, বা n is equal to 12 plus 8 is equal to হচ্ছে কত স্যার, 20। দেখেন আমরা n এর ভ্যালুটা 20 অলরেডি জানি। তারপরে কি বলছে স্যার, NC2। NC2 মানে কি স্যার, n এর ভ্যালুটা কত, 20, তার মানে 20C2। তাহলে 20C2 মানে কি লেখা যাবে, 20 into 19 divided by 2 into 1, ভাগ করে দিলে এখানে 10 আসে, অর্থাৎ 190। এই হচ্ছে आंसर। ওকে, আশা করি আপনারা এই অঙ্কগুলা পারবেন ইনশাআল্লাহ। সমাবেশ থেকে যে সকল রচনামূলক প্রশ্ন আসে, এখন আমরা সেই রচনামূলক প্রশ্নগুলো সমাধান করব ইনশাআল্লাহ। তো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এখানে প্রায় 4টার মতো ডাক দেওয়া আছে। এই 4টা ডাকের মধ্যে বিশেষ করে এই ক্যাটাগরির প্রশ্নগুলাই কিন্তু আমাদের এই অধ্যায় থেকে রচনামূলক ক্ষেত্রে আসে। সো সবগুলো অঙ্কের নিয়ম সেম। আমি এখান থেকে যদি একটা বা দুটো অঙ্ক করে দিই তাহলে বাকি অঙ্কগুলো কিন্তু আপনারা করতে পারবেন। ঠিক আছে, সেই জন্য আমরা এই অধ্যায় থেকে যে সকল রচনামূলক প্রশ্ন আসে সেই জন্য সেই সবগুলো অঙ্কই আমরা একসাথে রাখছি। আচ্ছা, প্রথম প্রশ্নটা যদি আমরা একটু দেখি, প্রথম প্রশ্নটা কি বলছে স্যার, এখানে একটু দেখেন। 10 জনের মধ্যে 4 জন হচ্ছে মহিলা আছে, 10 জনের মধ্যে 4 জন মহিলা, তাহলে 6 জন হচ্ছে পুরুষ। কত প্রকারে 5 জনের আপনি একটা কমিটি গঠন করবেন? 5 জনের একটা কমিটি গঠন করা যাবে যাতে অন্তত একজন মহিলা অন্তর্ভুক্ত থাকবে, অন্তত কমপক্ষে একজন থাকতে হবে। মহিলা ছাড়া আপনি টিম গঠন করতে পারবেন না। তাহলে প্রথম প্রশ্ন আমরা এটা সলভ করি। 10 জনের মধ্যে 4 জন মহিলা আছে, 10 জনের মধ্যে 4 জন মহিলা আছে। তাহলে আমাকে বলছে 5 জনের একটা কমিটি গঠন করতে হবে। 5 জনের একটি কমিটি কত উপায়ে গঠন করা যাবে যেখানে একজন মহিলা থাকবে? গঠন করা যাবে যেখানে একজন মহিলা থাকবে। এই ছিল আমাদের মূলত ডাকটা। আচ্ছা, আমি এখানে একটু কিভাবে লিখিত দেখেন। তাহলে এখানে পুরুষ, মহিলা কমিটি। প্রথম 1 নাম্বার আমি কিভাবে গঠন করতে পারি দেখেন। আমার এখানে পুরুষ আছে হচ্ছে 6 জন, মহিলা আছে স্যার কয়জন? 4 জন, তাই তো? 4 জন মহিলা আছে আর 6 জন পুরুষ আছে। আমাকে 5 জনের এটা কমিটি গঠন করতে হবে, তার মানে কমিটি মেম্বার হবে 5 জন। আমরা যদি বলছে যেহেতু কি কমপক্ষে একজন মহিলা থাকবে, তাহলে আমরা প্রথমত একজন মহিলা নিলাম। তাহলে আপনি যদি মহিলা একজন নেন এবং কমিটিটা যদি 5 জনের হয়, তাহলে পুরুষ কয়জন নিতে হবে স্যার? পুরুষ তো আপনি অবশ্যই 4 জন নিবেন, তাহলে 4 এক 5 হইলো, তাই না? আবার 2 নম্বর উপায় দেখেন, দ্বিতীয় উপায়, আমি যদি মহিলা 2 জন নেই তাহলে পুরুষ নিতে হবে কয়জন স্যার? 3 জন। এই টোটাল আপনার কয়জন হয়ে যাবে? 5 জন হয়ে যাবে। আবার আমরা যদি মহিলা নেই 3 জন, মহিলা যদি কয়জন নেই স্যার? 3 জন নেই, তাহলে পুরুষ কয়জন নিতে পারবো স্যার? 2 জন। এখন আমরা যদি 4 জনই মহিলা নেই তাহলে পুরুষ কয়জন নেওয়া যাবে স্যার? 1 জন। তো মহিলা তো আমাদের আছেই 4 জন, আর কি নেওয়া যাবে না স্যার। সো এই 4টা উপায়ে আমরা কিন্তু কমিটিটা গঠন করতে পারতেছি। মানে আমরা এখানে 4টা দেখলাম। এখন এখান থেকে আপনার সমাবেশ করে উপায়টা বের করতে হবে। সো দেখেন 1 নাম্বার হতে, 1 নং হতে আপনার পুরুষ ছিল 6 জন, নিচেন আপনি 4 জন, অর্থাৎ 6C4 ইনটু 4 জন মহিলা ছিল, আপনি নিচেন একজন, অর্থাৎ 4C1। এখন ভ্যালুগুলো বের করে জাস্ট গুণ করে দেন। দেখেন আমরা ভ্যালু বের করি 6C4, দ্যাট মিনস এটাকে লেখা যায় 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3, আর নিচে হচ্ছে 4 3
1 আর 4C1 এটার ভ্যালুটা কিন্তু স্যার 4। ঠিক আছে, 3 to ক্যান্সেল, এটা কাটলে হবে কত স্যার 3, তাহলে 3 পাঁচা হচ্ছে 15, 4 15 হচ্ছে 60। তার মানে 1 নং যে এটা লিখছিলাম সেখান থেকে কমিটিটা গঠন করতে পারতেছি আমরা 60 উপায়ে। তারপর আমরা 2 নং থেকে একটু দেখি, 1 নং এটা আমাদের কমপ্লিট, এখন আমরা এই 2 নংটা দেখব। প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমাদেরকে বের করে দিতে হবে। আমরা দেখেন 6 জন পুরুষ হতে 3 জন নিয়েছি, তাহলে আমরা লিখবো 6C3, মানে 6 জন হতে 3 জন নিয়েছেন। তারপরে মহিলার হিসাবটা 4 জন মহিলা হতে 2 জন নিয়েছেন, তাহলে মানে 4C2। ওকে, এখন হিসাব করে বের করেন 6C3 কত হয়, 6 × 5 × 4 ডিভাইড বাই 3 2 1 ইন্টু 4C2 এটা কত আসে, তার মানে আমরা লিখবো 4 3/2 × 1, দেখেন কত আসে। আমরা যদি 3 দুগুণে 6 কেটে দিলাম, 2 দিয়ে এটা কাটলে 2 আসে, তাহলে এখানে 3 দুগুণে 6 আর এখানে 4 5 কত আসে 20, 6 20 কত আসে স্যার 120। তার মানে আপনি এখানে গঠন করতে পারতেছেন 120 উপায়ে। তারপরে আমরা 3 নাম্বারটা থেকে যদি একটু দেখি, 3 নং হতে কত উপায়ে কমিটি গঠন করা যায়। আমরা 6 জন হতে 2 জন নিয়েছি, তার মানে আমরা লিখবো এখানে 6C2 ইন্টু 4 জন হতে কয়জন নিয়েছি স্যার দেখেন তো 3 জন, তার মানে 4C3 কত আসে আমরা দেখি 6C2, এটার ভ্যালুটা আমরা যদি একটু দেখি 6 × 5 ডিভাইড বাই 2 × 1। ওকে, তারপরে 4C3 আপনারা সরাসরি ক্যালকুলেটর প্রেস করে এখানে মানটা বের করতে পারবেন। দেখেন 3 আসে এখানে, তাহলে 3 5 15, আর এটা যদি কেটে দেই তাহলে এখানে 4, তাহলে 4 15 এখানেও সিমিলারলি 60। এই যে 3 5 15 আর এখানে 4 আছে, গুণ করলেন 60 হয়ে গেল। তারপরে আবার 4 নং হতে আমরা 6 জন হতে একজন নিয়েছিলাম, তার মানে 6C1 4C4, 6C1 এটার ভ্যালুটা হচ্ছে 6 আর 4C4 এটার ভ্যালুটা হচ্ছে স্যার কত 1, তার মানে 6 কে 6। সো এখন আপনি একটু এই সবগুলা যোগ করে দিলেই হয়ে যাবে, সেটা আপনার মোট উপায়। ঠিক আছে, তাহলে সুতরাং মোট উপায় যোগ করেন 60 প্লাস 120 প্লাস 60 প্লাস 6, একটু হিসাব করেন কত আসে। এখানে যোগ করলে হচ্ছে 240 246, অর্থাৎ 246 উপায়। এই হচ্ছে আপনার আনসার। তার মানে এই অঙ্কটা দেখেন কত সহজভাবে আমরা কিন্তু করে ফেললাম। এই অঙ্কের বেসিক নিয়মটাই হচ্ছে স্যার এইটা। আপনাকে এখানে কিছু উপাদান দেওয়া থাকবে, যে এতজনের মধ্যে এতজন মহিলা আছে বা এতগুলো পুরুষ আছে, এরকম একটা কথা বলে দেওয়া থাকবে। তারপরে কমিটির একটা মেম্বার দেওয়া থাকবে, যে কতজন একটা কমিটি থাকবে। তারপরে এখানে একটা শর্ত থাকবে, এই শর্তটা হচ্ছে মেইন, যে যেখানে বলছে একজন মহিলা থাকতে হবে, কমপক্ষে একজন, মানে আপনাকে অবশ্যই একজন মহিলা রাখতে হবে। সেই শর্ত অনুযায়ী আপনি কমিটিটা সাজাবেন। সবসময় এখানে যেটা বাধ্যতামূলক সেটার উপরে আপনি বেশি পরিমাণে ফোকাস দিবেন বা সেটা বেশি পরিমাণে প্রাধান্য দিবেন। তারপরে প্রত্যেকটার এই সমাবেশ বের করে জাস্ট গুণ করে দিবেন প্রত্যেকটা লাইন। 1 নং এর মধ্যে কতগুলো আসছে, 2 নং এ কতগুলো আসছে, 3 নং এ কতগুলো উপায় আছে, 4 নং এ কতগুলো উপায় আছে, বের করে আপনি জাস্ট যোগ করে দিবেন, আপনার অঙ্কটা হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন আমরা যাই নেক্সট ম্যাথে। তারপরটা কি বলছে দেখেন তো স্যার, আমরা একটা বড় একটা অঙ্ক করি এখান থেকে। হ্যাঁ, আমরা এই অঙ্কটা করে দেখেন 15 জন খেলোয়াড়, এটা দেখেন সিমিলারলি একই বিষয়। এই অঙ্কটা এখানে দুইটার কথাই বলছে, সেইটা আশা করি আপনারা পারবেন। এই 2 নম্বরটা আমরা একটা 3 ডাইমেনশন অঙ্কগুলো করি। 15 জনের একটা খেলোয়াড়ের মধ্যে 5 জন হচ্ছে বোলার, 5 জন কি স্যার বোলার, 3 জন হচ্ছে উইকেট রক্ষক। তাহলে 15 জনের মধ্যে যদি 5 জন বোলার হয়, 3 জন যদি উইকেট রক্ষক হয়, তাহলে অন্যান্য প্লেয়ার কয়জন আছে স্যার 5 3 8, তাহলে বাকি 7 জন যারা আছে তারা অন্যান্য প্লেয়ার। তারপরে কি বলছে, কমপক্ষে 4 জন বোলার এবং 2 জন উইকেট রক্ষক নিয়ে, মানে 4 জন বোলার আপনাকে মাস্ট রাখতেই হবে এবং 2 জন উইকেট কিপার আপনাকে রাখতেই হবে, নিয়ে আপনি 11 জনের দল কত উপায়ে গঠন করতে পারবেন। এই হচ্ছে আমাদের ডাকটা। সো চলেন এখন আমরা এটা সলভ করি। আমাদের এখানে কমিটি কি ছিল একটু দেখি। যদি আমাদের এখানে দেখেন টোটাল 15 জন খেলোয়াড় ছিল, 15 জন খেলোয়াড় ছিল।
এই 15 জন খেলোয়াড়ের মধ্যে আমরা যদি এখানে বোলার লিখি, বোলার, উইকেট রক্ষক এবং বাকিরা হচ্ছে অন্যান্য প্লেয়ার। এখানে যে ডাইমেনশনগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখে নেন আপনারা। এখানে যে বোলার আমাদের কয়জন ছিল স্যার? বোলার ছিল আমাদের হচ্ছে 5 জন বোলার ছিল। তাহলে আমরা লিখলাম যে 5 জন হচ্ছে আমাদের বোলার। উইকেট রক্ষক স্যার কয়জন ছিল? দেখেন 3 জন ছিল স্যার আমাদের উইকেট রক্ষক, আমরা লিখলাম 3 জন উইকেট রক্ষক। আর অন্যান্য প্লেয়ার কয়জন ছিল স্যার? 7 জন। যেহেতু মোট প্লেয়ার হচ্ছে 15, আপনি এই দুটো যোগ করে বিয়োগ করেন, দেখবেন 7 জন অন্যান্য প্লেয়ার আছে। এখন আপনাকে টিমটা গঠন করতে হবে কয়জনের স্যার? টিমটা গঠন করতে হবে 11 জনের। এখন যেগুলা মাস্ট রাখতে হবে আপনি সেগুলো একটু চিন্তা করেন। আপনাকে এই ডাকের মধ্যে কিন্তু বলে দেওয়া আছে যে 4 জন বোলার কমপক্ষে আপনাকে থাকতে হবে। কমপক্ষে মানে তো বোঝেন মিনিমাম 4 জন থাকতে হবে। তাহলে আমরা 4 জন বোলার রাখলাম। তারপরে বলছিল কিন্তু স্যার 2 জন উইকেট রক্ষক কিন্তু আপনাকে মাস্ট নিতে হবে। দেখেন এখানে লেখা আছে যে 2 জন উইকেট রক্ষক নিতে হবে কমপক্ষে। যে কমপক্ষে 4 জন বোলার এবং 2 জন উইকেট রক্ষক নিয়ে 11 জনের একটা টিম গঠন করতে হবে। সো দেখেন এখন তাহলে দেখেন আমাদের 11 জন যদি বানাইতে চাই তাহলে 4 2 হচ্ছে 6, আর অন্যান্য প্লেয়ার কয়জন নিতে হবে? 5 জন। তাহলে আমরা এখানে লিখলাম 5। এই যে এটা হচ্ছে 1 নম্বর ওয়ে। 2 নম্বর, আমরা যদি এখন 5 জন বোলার নেই, 5 জন বোলার এবং উইকেট রক্ষক নিলাম 2 জনই, তাহলে 5 দিয়ে কত হইলো? 7। অন্যান্য প্লেয়ার আর কয়জন লাগে আমাদের? 4 জন। তাহলে কিন্তু 11 জনের একটা টিম গঠন হয়। আবার আমরা যদি 5 জন বোলার এবং 3 জন যদি আমরা উইকেট রক্ষক নিই, কয়জন স্যার? 3 জন উইকেট রক্ষক, যেহেতু আমাদের 3 জন উইকেট রক্ষক আছে, তাহলে 5 3 কত হলো? 8। আর এখানে লাগে কত স্যার? আমাদের 3। আর কি কোনো উপায় আছে স্যার? এখানে দেখেন তো। আবার আমরা যদি স্যার 4 জন বোলার নিই এবং 3 জন যদি উইকেট রক্ষক নিই, 4 জন বোলার নিলাম এবং 3 জন কি নিলাম স্যার? উইকেট রক্ষক, তাহলে দেখেন তো কত হলো? 4 3 7। আর লাগে কয়জন স্যার? 4 জন। তাহলে কিন্তু আমাদের 11 জনের একটা টিম গঠন হয়ে যায়। তাহলে যতগুলো উপায় থাকে আপনি সবগুলাই কিন্তু একটু কাউন্ট করার চেষ্টা করবেন। প্রথমত আমরা 4 জন বোলার নিয়েছি, যেহেতু ম্যান্ডেটরি ছিল 4 জন এবং কমপক্ষে 2 জন উইকেট রক্ষক ছিল, সেজন্য আমরা যে ম্যান্ডেটরি যে বিষয়টা ছিল সেটা আমরা কিন্তু প্রথম লাইনে লিখে নিচ্ছি। ওকে, তারপরে দ্বিতীয় লাইনে আমরা বোলার নিয়েছি স্যার 5 জন এবং উইকেট স্যার 2 জন, এভাবে আমরা টিম গঠন করছি। তারপরে আমরা আবার 5 জন বোলার, 3 জন উইকেট রক্ষক, আবার 4 জন বোলার, 3 জন উইকেট রক্ষক এবং বাদ বাকি যা প্লেয়ার লাগে আপনি সেটা নিয়ে একটা টিম এভাবে গঠন করে ফেললেন। ওকে, আচ্ছা। এখন প্রত্যেকটার আমাদের সমাবেশ বের করতে হবে। তাহলে আমরা 1 নং হতে কি দেখি একটু দেখি। 1 নং হতে আমাদের বোলার ছিল স্যার 5 জন, আমরা সেখান থেকে নিয়েছি 4 জন। আমাদের উইকেট রক্ষক ছিল 3 জন, আমরা সেখান থেকে নিয়েছি 2 জন। আমাদের অন্যান্য প্লেয়ার ছিল স্যার 7 জন, সেখান থেকে নিয়েছি স্যার আমরা 5 জন। সমান কত আসে? গুণ করে বের করেন। এখানে 5C4, এটার ভ্যালুটা হচ্ছে স্যার 5। ক্যালকুলেটর লিখে দেখেন আপনি। 3C2, এটার ভ্যালুটা হচ্ছে স্যার 3 এবং 7C5, এটার ভ্যালুটা আমরা একটু বের করে দেখি। 7 6 5 7 6 আর নিচে হচ্ছে 2 × 1, অর্থাৎ এটা 3 দ্বারা কাটলাম। তাহলে এখানে হবে কত স্যার? 3 7 21, অর্থাৎ 3 5 15 ইন্টু 3 7 21, যত আসে ও উপায়। তারপরে আমরা 2 নং থেকে দেখি। আমাদের 5 জন বোলার ছিল, সেখান থেকে আমরা 5 জনে নিয়েছি, তার মানে 5C5 ইন্টু 3 জন হতে নিয়েছি হচ্ছে স্যার 2 জন, 7 জন হতে নিয়েছি স্যার আমরা কয়জন? 4 জন। এই 2 নম্বর যে অপশনটা ছিল 7 জন হতে কিন্তু আমরা স্যার 4 জন নিয়েছি। একটু হিসাব করেন এখানে কত আসে। 5C5 এটার ভ্যালু 1, 3C2 এটার ভ্যালুটা কত হবে স্যার? 3 হবে এবং 7C4 যত আসে সবগুলা গুণ করে এখানে গুণফলটা আপনি লিখবেন। ওকে, তারপর 3 নম্বর অপশনটা আমরা একটু দেখি। আমরা কিন্তু 5 জন হতে 5 জনই আবার নিয়েছি, তাহলে 5C5। আবার 3 জন হতে 3 জন নিয়েছি, 3 নম্বর লাইনটা খেয়াল করেন। 7 জন হতে 3 জন নিয়েছি, সবগুলা গুণ করেন, একটা উপায় আসবে, একটা সংখ্যা আসবে এখানে।
সবগুলোর মান বের করে গুণ করে দিবেন। তারপরে 4 নাম্বারটা আমরা একটু খেয়াল করি। দেখেন আমরা কয়জন নিয়েছিলাম, 5 জন থেকে 5 জন বোলার থেকে 4 জন বোলার নিয়েছিলাম, অর্থাৎ 5C4। তারপরে 3 জন উইকেট রক্ষক থেকে আমরা 3 জন নিয়েছিলাম। তারপরে স্যার 7 জন হতে আমরা কয়জন নিয়েছিলাম, 4 জন, তাহলে 7C4, অর্থাৎ 7 জন থেকে 4 জন নিয়েছিলাম। কিন্তু আপনি দেখেন যোগ করেন, তাছাড়া আর 3 11। ওকে, তারপরে এখানে যে উপায়টা আসবে সবগুলা যদি গুণ করেন একটা সংখ্যা থেকে আসবে নাকি, তারপরে আপনি সবগুলা স্যার এই যে 4টা উপায় যে ছিল এই টোটাল সবগুলা যোগ করলেই সেটা হবে কি স্যার আপনার মোট উপায়। ঠিক আছে, সেটাই হবে কি স্যার আপনার মোট উপায়, আর এটি হবে কি স্যার আনসার। আগের মতোই সব অঙ্কই কিন্তু সেম আগের মতো, আশা করি সেটা আপনারা পারবেন ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমাদের এখানে একটা প্রমাণ আছে খুবই গুরুত্বপূর্ণ, যে প্রমাণটা হচ্ছে এই যে এটা NCR প্লাস NCR মাইনাস 1 সমান হচ্ছে N প্লাস 1 CR। এই প্রমাণটা এখন আমরা একটু দেখব। তাহলে আমাদেরকে কি বলছে দেখেন, NCR প্লাস NCR মাইনাস 1 সমান দেখাইতে বলছে N প্লাস 1 CR। ওকে, এটা কিন্তু আমাদেরকে দেখাইতে বলছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের কাজটা শুরু করি। NCR আমরা সূত্র লিখে দিই সরাসরি, আমরা যে সূত্রটা জানি সূত্রটা ছিল n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এখানেও সূত্রটা লিখে ফেলি n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, মানে r বলতে যা ছিল তারপরটা কত স্যার n মাইনাস r, মানে এটা বিয়োগ করতে হবে কিন্তু, তাহলে n থেকে এটা যদি বিয়োগ করে তাহলে n মাইনাস r, আর মাইনাস মাইনাসে প্লাস 1 হয়েছে, এরকম হয়। ঠিক আছে, ওকে, এখানে আমাদেরকে একটু সূত্র ভেঙে লিখতে হবে। যেমন n ফ্যাক্টরিয়াল, দেখেন এইখানে যেটা আছে r ফ্যাক্টরিয়াল আছে, r ফ্যাক্টরিয়ালকে আমরা চাইলে লিখতে পারি r ইনটু r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল লিখা যায় কিন্তু, যেমন n ফ্যাক্টরিয়ালকে লেখা যায় n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। সিমিলারলি আমরা r ফ্যাক্টরিয়ালকে ভেঙে এটা লিখলাম। তারপরে এখানে যা ছিল স্যার n মাইনাস r, এটাকে আমরা এইভাবে লিখে রাখলাম, প্লাস উপরে যা ছিল তাই n ফ্যাক্টরিয়াল, এটাই r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল এটি থাকুক। এটাকে স্যার একটু ভেঙে লিখতে হবে। এখানে যা আছে n মাইনাস r প্লাস 1, এই যে ফ্যাক্টরিয়ালটা আছে আমরা এটাকে ভেঙে কি লিখতে পারি, তারপরেরটা সবসময় কি হবে স্যার এটা থেকে এক বিয়োগ হবে। আপনি যদি এটা থেকে এক বিয়োগ করেন তাহলে দেখেন কি আসে, একটু দেখেন তো স্যার। এই জায়গায় আমরা যেমন লিখছিলাম r ফ্যাক্টরিয়ালকে r ইনটু r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, তাহলে এইটার যে ফ্যাক্টরিয়াল আছে এটাকে লিখলে কি লেখা যাবে, এইটা তারপরে ইনটু এটা মাইনাস 1। সো এই যে দেখেন প্লাস 1 মাইনাস 1 কিন্তু কাটা যাবে, কাটা গেলে এখানে শুধুমাত্র থাকবে আপনার এই যেটা। ওকে, এক লাইনে আমরা লিখে দিলাম, আপনি বুঝতে পারবেন আশা করি। এখন দেখেন এখানে কমন নেওয়া যায়, যেমন উপরে আছে n ফ্যাক্টরিয়াল, আপনি n ফ্যাক্টরিয়ালটা কমন নেন। তারপর নিচে যে r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল কমন নেওয়া যায়। তারপরটা স্যার কি আছে n মাইনাস r ফ্যাক্টরিয়াল, এটা কমন নেওয়া যায়, আমরা এটা কমন নিলাম। অর্থাৎ যা কমন নেওয়া যাচ্ছে এখান থেকে আমরা সবগুলাই কমন নিলাম। কমন নিলে দেখেন এখানে শুধু থাকে একটা r, তাহলে এখানে থাকতেছে 1/r প্লাস এখানে দেখেন 1 আমরা যদি এইটা এবং এইটা কমন নিয়ে নেই তাহলে এটা অবশ্যই থাকবে, তার মানে n মাইনাস r প্লাস 1, এরকম একটা বিষয় আপনার এখানে থাকবে। যা ছিল তাই সামনে, এটার চেঞ্জ করার কোনো দরকার নেই। এই জায়গায় সাইডটা লসাগু করে ফেলেন, লসাগুটা অবশ্যই হবে r ইনটু n মাইনাস r প্লাস 1, তাহলে এটা ভাগ করলে এটা থাকবে, সো n মাইনাস r প্লাস 1, এখানে জাস্ট লসাগু করেন